ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সংঘাত। পাল্টাপাল্টি হামলায় অচল মধ্যপ্রাচ্য, রক্তবন্যা বইবে কি? ইরানের দখলে এখন বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুট হরমুজ প্রণালী। উদ্বেগে পশ্চিমারা, মুখ থুবড়ে পড়বে কি বিশ্ব অর্থনীতি? 10 বছর ধরে গোপন পরিকল্পনার পর আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে আমেরিকা ইসরায়েল। কিভাবে খামেনি অবস্থান জানল তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সংঘাত। ইরানের বিভিন্ন শহরে চলছে জোট বাহিনীর মুহুর্মুহু হামলা। সময়ের সাথে বাড়ছে হত্যাযজ্ঞ। লেবাননেও চলছে ইসরায়েলের স্থল ও বিমান হামলা। জবাবে ইরানের পাল্টা হামলা চলছে সৌদি, কাতার, কুয়েত ও আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্যে। শুধু মার্কিন সামরিক ঘাঁটি ও তেলবাহী ট্যাঙ্কারই নয়, ইরানের হামলায় পড়ছে বিলাসবহুল হোটেল সহ বেসামরিক স্থাপনাও। অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য এখন প্রায় অচল। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও তেল গ্যাস ক্ষেত্র। জীবন বাঁচাতে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিক। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কি যুদ্ধে জড়িয়ে পড়বে? বিশ্ব কি এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগুচ্ছে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিপক্ষ সংখ্যায় বেশি হলেও যুদ্ধের মাঠ ছেড়ে পালায় না ইরান। টানা 6ষ্ঠ দিনে এসেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক লক্ষ্যবস্তুতে হামলার পর সেটি আবারও প্রমাণ করছে মুসলিম প্রধান দেশটি। ইরানের বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য এখন কার্যত অচল। ইসরায়েলের বিভিন্ন শহরের সুপারমার্কেট ও গ্যাস পাম্প লক্ষ্য করে বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ধসে পড়েছে বহু ঘরবাড়ি। সাইরেনের শব্দে আটকে ওঠা বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলের পরমাণু স্থাপনাতেও হামলার পরিকল্পনা করছে ইরান। পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেহরানের মিসাইল হামলার প্রধান লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো হলেও হামলা থেকে বাদ পড়ছে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহরের নামি দামি বেসামরিক স্থাপনাগুলো। বৃহস্পতিবারও দুবাইয়ের বুর্জ আল খলিফা সহ কয়েকটি দামি হোটেলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাদের হামলা থেকে বাদ পড়েনি তুরস্ক সহ আজারবাইজান, সাইপ্রাসও। বৃহস্পতিবার শুধু কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের 20টি টার্গেটে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। মিসাইল হামলা হয় কাতারের রাজধানী দোহায়। কয়েক দফা বিস্ফোরণের পর দেশটির সরকার জরুরি সতর্কতা জারি করে। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। কুয়েত, বাহরাইন সহ কয়েকটি দেশ মিসাইল প্রতিহত করার দাবি তুলেছে। তবে তুরস্ক ও আজারবাইজানে হামলার বিষয়টি নাকচ করেছে ইরান। ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার কয়েক দফায় ইরানের রাজধানী সহ আশেপাশের শহরে হামলা চালায়। এ পর্যন্ত 1200-র বেশি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা অব্যাহত আছে লেবাননেও। বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননেও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান ও লেবাননে হামলা চালিয়ে অন্তত 1,500 অধিবাসীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ভিটেমাটি হারিয়েছেন লাখো বাসিন্দা। শুধু লেবাননে বাস্তুচ্যুত হয়েছে 3 লাখের বেশি মানুষ। সিনেটে অনুমোদনের পর হামলা আরও নৃশংস করেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা। এদিকে সাইপ্রাসে ড্রোন হামলায় ইরানে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাজ্য। তারপরও দ্বীপটির সুরক্ষায় সেনা পাঠাচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস। ন্যাটো ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে। পশ্চিমা জোটটি জানিয়েছে ইউরোপকে রক্ষায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে তারা প্রস্তুত। ইরানে হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন ও ব্রিটেন। আর ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না ইরাক। যুদ্ধে জড়াবে কিনা সেটা নিয়ে শঙ্কায় কানাডা। তবে জড়ানোর বিষয়টি একেবারেই নাকচ করে দেননি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি থাকায় যুদ্ধে জড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে পাকিস্তানেরও। তবে পাকিস্তানকে সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ছাড়ছে বিভিন্ন দেশের নাগরিক। গত কয়েকদিনে ইরানের একের পর এক হামলায় জীবন নিয়ে শঙ্কিত মধ্যপ্রাচ্যের সাধারণ বাসিন্দারা। যদিও বিমান চলাচল স্থগিত সহ নানা জটিলতায় দেশ ছাড়তে বেগ পেতে হচ্ছে এসব নাগরিকদের। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ আর কতদিন টেনে নিয়ে যেতে পারবে ইরান? কতটা সক্ষমতা আছে দেশটির? আর যুক্তরাষ্ট্রই বা কখন এই যুদ্ধের সমাপ্তি টানবে? বিশ্লেষকরা এসব প্রশ্নের সহজ কোনো উত্তর না দিতে পারলেও বলছেন, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে অচল অবস্থায় পরিণত করবে, যার ধকল বহন করতে হবে গোটা বিশ্বের। রাশিয়াও একই কথা বলছে। তারা কোনো ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে না ইরানকে। তবে অভিযোগের আঙুল তুলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই দায়ী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ইরানের দখলে এখন বিশ্বের অন্যতম বাণিজ্য করিডোর হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের জেরে ইরান তেল পরিবহনের ব্যস্ত এই রুটটি পুরোপুরি বন্ধ করার পর দুই পাশে আটকা পড়েছে শত শত তেল ও গ্যাসবাহী জাহাজ। ফলে ক্ষতির মুখে পড়েছে গোটা বিশ্বের অর্থনীতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেল গ্যাস সহ জ্বালানির দাম। দীর্ঘদিন হরমুজ অচল হয়ে থাকলে তার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী মাসের পর মাস অচল করে রাখতে পারে ইরান। সম্প্রতি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সাফ জানিয়ে দেয়, কেউ হরমুজ পার করার দুঃসাহস দেখালে তাকে হত্যা করা হবে। এমন হুঁশিয়ারি আসার পর থেকে একরকম থমকে গেছে তেল পরিবহনের এই ব্যস্ত রুট। গত কয়েকদিনে মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারের বেশি ড্রোন ছুড়েছে ইরান। আর এই সংঘাতের জেরে এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 12 থেকে 13% বেড়ে $82 পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি $200 ঠেকতে পারে তেলের মূল্য। গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে তেল পরিবহনকারী সুপার ট্যাঙ্কারের ভাড়া। এমন চলতে থাকলে অচিরেই তেলই হয়ে উঠবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দ্রুত সংকটময় হয়ে উঠছে পরিস্থিতি। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত মাত্র 40 কিলোমিটারের সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে আনা নেওয়া করা হয় বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস। সাম্প্রতিক সংঘাতে একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে জলযান চলাচল প্রায় থেমে গেছে। অনেকদিন থেকেই ড্রোন প্রযুক্তিতে বড় বিনিয়োগের ফলে প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরি করার সক্ষমতা রাখে ইরান, এমন ধারণা বিশ্লেষকদের। আর এসব ড্রোনই হয়ে উঠেছে হরমুজ প্রণালীতে চলাচল করা নৌযানগুলোর জন্য ভয়ের কারণ। আমি যে ভিডিওগুলো দেখেছি তার বেশিরভাগই শাহেদ 136 ধরনের ড্রোন। এগুলো মূলত পরিচালনা করে IRGCর এয়ার অ্যান্ড স্পেস ফোর্স। তবে IRGCর স্থলবাহিনীর কাছেও এই ড্রোন আছে। নৌবাহিনীর ক্ষেত্রে বলা কঠিন, কারণ তাদের কাছে শাহেদ 136 এর মতো শক্তিশালী একমুখী অ্যাটাক ড্রোন রয়েছে। ড্রোনগুলো প্রায় 700 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আর এই দূরত্বই যথেষ্ট ইরানের মূল ভূখণ্ড থেকে কিংবা পারস্য উপসাগরের দ্বীপগুলো থেকে। এমনকি কোনো ভাসমান জাহাজ বা চলমান প্ল্যাটফর্ম থেকে ছোড়া হলে দক্ষিণ উপসাগরের যে কোনো জায়গায় সহজেই পৌঁছাতে পারবে এইসব ড্রোন। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলগুলোতে নিজেদের প্রভাব বজায় রাখতে বহুদিন ধরেই হরমুজ প্রণালীকে ব্যবহার করে আসছে ইরান। এখনও এই পথের নিয়ন্ত্রণ পুরোপুরি তেহরানের হাতেই আছে। এই জলপথ দিয়ে প্রতি মাসে যাতায়াত করে 3000-এর বেশি জ্বালানি বহনকারী জাহাজ। এসব নৌযান থামাতে ফাস্ট অ্যাটাক বোট ও সামুদ্রিক মাইন কাজে লাগাতে পারে ইরান। বিশ্লেষকদের ধারণা, তেহরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে 5 থেকে 6,000-এর মতো সি মাইন। বর্তমান যুদ্ধ দীর্ঘায়িত হলে এই গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরকে পুরোপুরি অচল করে দিতে পারে ইরান। দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী নৌযান, বিশেষ অ্যাটাকশিপ, অ্যান্টিশিপ নেভাল মাইন, সাবমেরিন ও ড্রোন ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে হরমুজ পাড়ি দেওয়া যে কোনো ট্যাঙ্কার থামিয়ে দিতে পারবে ইরানের নৌবাহিনী। সব মিলিয়ে হরমুজ প্রণালী হয়ে উঠেছে জ্বালানি বাজারের জন্য অব্যর্থ এক মরণ ফাঁদ। তবে পারমাণবিক সমরাস্ত্রের মতো বিশ্ব কাঁপানো এই অর্থনৈতিক অস্ত্র ছুড়লে ইরানের গায়েও লাগবে এর উত্তাপ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। 10 বছরের গোপন পরিকল্পনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে ইসরায়েল। তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক, AI চালিত ডাটাবেজ ও সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যবহার করে খামেনির গতিবিধি নজরদারি করত তারা। এসবের ভিত্তিতেই চলতি সপ্তাহে খামেনির অবস্থান শনাক্ত করে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। অন্তত 1 দশকের গোপন নজরদারি ও AI প্রযুক্তি কাজে লাগিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়, বছরের পর বছর ইরানের রাজধানী তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এর মাধ্যমে তারা তেহরানের ভেতর কখন কি ঘটছে তার একটি নিখুঁত চিত্র তৈরি করতে সক্ষম হয়। ফাইন্যান্সিয়াল টাইমসকে এক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, আমরা জেরুজালেমকে যতটা চিনি তেহরানকেও ঠিক ততটাই চিনতাম।
হ্যাক করা ট্রাফিক ক্যামেরার ফুটেজগুলো এনক্রিপ্ট করে ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো, বিশেষ করে তেহরানের পাস্তুর স্ট্রিট, যেখানে খামেনির কম্পাউন্ড। সেটির আশপাশের ক্যামেরাগুলো থেকে তার দেহরক্ষীদের অবস্থান, তাদের প্রতিদিনের রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতো। খামেনির নিরাপত্তা রক্ষীদের ব্যক্তিগত ঠিকানা, ডিউটির সময়, চলাচলের পথ এসব নিয়ে বিশাল ডেটাবেস তৈরি করেছিল ইসরায়েলি গোয়েন্দারা। এআই দিয়ে টার্গেট প্রোডাকশন মেশিনের মাধ্যমে ডেটা প্রসেসিং করা হতো। মানুষের দেওয়া তথ্য, সিগন্যাল ইন্টেলিজেন্স, হ্যাক করা যোগাযোগ মাধ্যম, স্যাটেলাইট ইমেজ এবং ট্রাফিক ক্যামেরার ভিজুয়াল তথ্য ইনপুট দিলে মুহূর্তের মধ্যে সেগুলো বিশ্লেষণ করে টার্গেটের অবস্থান বের করে দিতে সক্ষম এই এআই মেশিন। খামেনিকে হত্যার অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিটকে এই এআই এর জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে কয়েক বিলিয়ন তথ্য বিশ্লেষণ করতে হয়। হামলার আগ মুহূর্তে পাস্তুর স্ট্রিট সংলগ্ন অনেকগুলো মোবাইল টাওয়ারের সংযোগ বিঘ্নিত করেছিল ইসরায়েল। ফলে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোনো ধরনের সতর্কবার্তা রিসিভই করতে পারেনি। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, হামলার দিন সকালে খামেনি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই কম্পাউন্ডে উপস্থিত আছেন কিনা তা নিশ্চিত হতে হ্যাক করা ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্কের ওপরই নির্ভর করে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স জানিয়েছেন, খামেনি দিনের বেলা নিজেকে তুলনামূলক বেশি সুরক্ষিত মনে করতেন। সেই সুযোগ কাজে লাগিয়েই সকালবেলা 30টি বোমা ফেলে তার কম্পাউন্ড বিধ্বস্ত করা হয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হলেও রিপাবলিকানদের প্রবল বাধায় তা ভেস্তে গেছে। বুধবার সিনেটে দিনভর দুই পক্ষের উত্তপ্ত বিতর্ক চললেও প্রস্তাবটি 47-52 ব্যবধানে বাতিল হয়ে যায়। ট্রাম্পের সমর্থকেরা যুক্তি দেন, ইরান গত বছরের 12 দিনের যুদ্ধের পর ফের তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করায় প্রেসিডেন্ট এই হামলার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানে যৌথভাবে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পাল্টা হামলায় যুদ্ধের এক অনিয়ন্ত্রিত দাবানলে পুড়ছে গোটা মধ্যপ্রাচ্য। এমন অস্থিতিশীলতার মুখে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিবৃত করার যে আইনি সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিও এবার ফিকে হয়ে যাচ্ছে। রক্তক্ষয়ী এই সংঘাত রুখতে গিয়ে কার্যত ব্যর্থতার পরিচয় দিল মার্কিন সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি শুধুই আত্মরক্ষা, নাকি এটি কংগ্রেসের ক্ষমতাকে পাশ কাটিয়ে নেওয়া এক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত? এই প্রশ্নকে কেন্দ্র করেই বর্তমানে উত্তাল মার্কিন রাজনীতি। সম্প্রতি ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হলেও রিপাবলিকানদের প্রবল বাধায় তা ভেস্তে গেছে। 4 মার্চ সিনেটে প্রস্তাবটি 47-52 ব্যবধানে বাতিল হয়ে যায়। এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে রিপাবলিকানরা বর্তমান প্রেসিডেন্টের সামরিক অভিযানকে কতটা সমর্থন দিচ্ছেন। একই ধরনের একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে তোলার কথা থাকলেও সেখানেও এটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ। সিনেটে দিনভর দুই পক্ষের উত্তপ্ত বিতর্ক চলে। প্রস্তাবের সমর্থকেরা দাবি করেন, ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে এই যুদ্ধ শুরু করে ট্রাম্প তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন। মার্কিন সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো তাৎক্ষণিক হুমকির মুখে কেবল আত্মরক্ষার খাতিরেই প্রেসিডেন্ট আক্রমণ চালাতে পারেন, অন্যথায় যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কেবল কংগ্রেসের। অন্যদিকে ট্রাম্পের সমর্থকেরা দাবি করেন, গত 47 বছর ধরে ইরানের শত্রুতামূলক আচরণই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপকে বৈধতা দেয়। তারা যুক্তি দেন, ইরান গত বছরের 12 দিনের যুদ্ধের পর ফের তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করায় প্রেসিডেন্ট এই হামলার নির্দেশ দিয়েছেন। প্রস্তাবটি সিনেটে পাশ হলেও আইন হওয়ার পথে অনেক বাধা ছিল। দুই কক্ষে পাশ হওয়ার পর এটি প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য যেত, যেখানে ট্রাম্প ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। সেই ভেটো কাটাতে কংগ্রেসের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব। কারণ মার্কিন আইন প্রণেতাদের অনেকেই এই যুদ্ধ থামানোর বিপক্ষে। তাদের ধারণা, মাঝপথে যুদ্ধ থামালে ইরান আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।
ট্রাম্প প্রশাসনের সামরিক সিদ্ধান্তের সামনে এখন কোনো শক্তিশালী আইনি বাধা না থাকায় ইরানে মার্কিন অভিযানের পরিধি ও সময়সীমা আশঙ্কাজনকভাবে দীর্ঘ হওয়ার পথ সুগম হলো। ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের পশ্চিম দিকে কুর্দি বাহিনীকে দিয়ে হামলা চালানোর ছক কষছে যুদ্ধ দপ্তর পেন্টাগন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের অস্ত্র দিয়ে সাহায্য করবে কিনা তা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে কুর্দি বাহিনী। এমন দ্বিমুখী চাপ ইরানকে একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার প্রবল আশঙ্কা তৈরি করেছে। এই অভ্যন্তরীণ বিভাজন কেবল ইরানের সার্বভৌমত্বকেই বিপন্ন করবে না, বরং গোটা অঞ্চলে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের খনিতে ভূমিধসে প্রাণ হারিয়েছে ৭০ শিশুসহ ২০০ জনের বেশি। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভারী বৃষ্টিপাতের থেকে সৃষ্ট ভূমিধসের কারণেই এই ব্যাপক প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির খনি মন্ত্রণালয়। অন্যদিকে খনি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী M23-র একটি সূত্রের দাবি, বোমা হামলার কারণে খনিতে ধসের ঘটনা ঘটেছে এবং এতে মাত্র ৫ জন নিহত হয়েছেন। তবে ঘটনাস্থলে থাকা একজন খনি শ্রমিক জানিয়েছেন, খনি থেকে ২০০-রও বেশি মৃতদেহ উদ্ধারে তিনি সাহায্য করেছেন। খনি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী প্রাণহানির প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন ওই শ্রমিক। গেল জানুয়ারির শেষেও ওই খনিতেই ভূমি ধসের ঘটনায় অন্তত ২০০ জন নিহত হয়। এই ঘটনায়ও খনি নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের দায়ী করে কঙ্গো কর্তৃপক্ষ পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত না করেই শ্রমিকদের খনিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও কঙ্গো সরকার অভিযোগ করেছে। আটলান্টিকের ঢেউ আর ভূমধ্যসাগরের হাওয়ার মাঝেই রমজান এলে বদলে যায় মরক্কোর চেহারা। উত্তর আফ্রিকার এই মুসলিম দেশে পবিত্র মাহে রমাদান পালিত হয় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য আর শতাব্দী প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধনে। এতফোর নামে পরিচিত ইফতার আয়োজনে থাকে দুধ, ফলের রস, মেজদুল খেজুর ও ঐতিহ্যবাহী হাড়িরা স্যুপ। তারাবির পর পরিবেশন করা হয় কুসকুস ও টাজিন। নাফরদের প্রার্থনা সঙ্গেই তার লাইলাতুল কদরের ঘোড়া প্যারেড রমজানকে দেয় অনন্য এক মাত্রা। ধারাবাহিক আয়োজনে দেশে দেশে রমজান। এবারের পর্বে মরক্কো নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। উত্তর আফ্রিকার সাগর পারের মুসলিম দেশ মরক্কো। বিখ্যাত পর্যটক ইবনে বতুতার জন্ম এখানেই। প্রায় শতভাগ মুসলমানের এই দেশে পবিত্র মাহে রমজান পালিত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ঐতিহ্যের মিশেলে। দুই সাগরের দেশ হিসাবে পরিচিত মরক্কোতে ইফতারকে বলা হয় এফতোর। দস্তরখানে থাকে দুধ, নানা রকম ফলের রস আর মিষ্টি জাতীয় নানা পদ। সাথে খাওয়া হয় বাদামের ঘন পুরভর্তি মেজদুল খেজুর। মধু দিয়ে তৈরি পাউরুটি, ক্রাচেল বা সুজি দিয়ে তৈরি নোনতা, ঝুরি রুটি, হারসা মরক্কান ইফতারের নিয়মিত আইটেম। টমেটো, ছোলা, তাজা সবজি, মাংস আর নানা রকম মশলা দিয়ে রান্না করা ঐতিহ্যবাহী স্যুপ হারিরা এখানে তুমুল জনপ্রিয়। খুবজ চেহমা, বাদাম ও সিডস দিয়ে বানানো সেল্লৌ, মরক্কান বারবিকিউ কাবাব, মিসাম্মেন, ভাগরির নামক প্যানকেক সহ নানা রকম মুখরোচক খাবারের দেখা মেলে মরক্কান টেবিলে। তারাবির নামাজের পর পরিবেশন করা হয় ভাজা শাকসবজি, ছোলা ও বাদাম দিয়ে তৈরি খাবার কুসকুস। সাথে কখনো থাকে মাংস, মাছ, শাকসবজি, সুগন্ধি মশলা, শুকনো ফল এবং বাদাম দিয়ে রান্না করা তাজিনের মতো ভারী খাবার। রমজানের আরেকটি জনপ্রিয় আইটেম চেবাকিয়া। দেখতে অনেকটা গোলাপের মতো। তেলে ভাজা খাবারটিতে দেয়া হয় মধু ও তিল। 3 কোণা আকারের ব্রিওয়াত মরক্কানদের আরেক প্রিয় খাবার। রমজানের শুক্রবারগুলোতে পারিবারিক বাসভবনে একসাথে সবাই ইফতার করেন। লাইলাতুল কদরে আয়োজন করা হয় ঘোড়ার প্যারেড। জিব্রাল্টার প্রণালীর ওপারে অবস্থিত ভেজটুপি ও কাসাব্লাঙ্কার দেশ মরক্কো। প্রকৃতি ও ইতিহাসের অবারিত দানে ধন্য দেশটির আছে স্বর্ণোজ্জ্বল ইতিহাস। সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও পবিত্র মাহে রমজান এখানে পালিত হয় তার নিজস্ব মহিমায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তুরস্কের ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্য ফাতি মসজিদ। এটি শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয়, বরং উসমানী সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। ঐতিহাসিক এই স্থাপত্য কীর্তি কীভাবে সময়ের পরিক্রমায় এক মিলনস্থলে পরিণত হয়েছে, তাই থাকছে দেশে দেশে মসজিদের আজকের এই পর্বে।
ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত ফাতিহ মসজিদ একটি ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যের চমৎকার নিদর্শন। এই মসজিদটির নাম ইতিহাসের পাতায় গৌরবের সাথে জড়িয়ে আছে, কারণ এটি শুধুমাত্র ধর্মীয় আরাধনার স্থান হিসেবেই নয়, বরং উসমানী সাম্রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক হিসেবেও বিবেচিত। ফাতিহ মসজিদটি শহরের ঐতিহাসিক কেন্দ্রে অবস্থিত, যেখানে প্রাচীন এবং আধুনিকতার মিশেল প্রতিফলিত হয়েছে। এর অবস্থান এমন একটি স্থানে যেখানে প্রাচীন ইস্তাম্বুলের সুরভি, সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব একত্রে মিলিত হয়েছে। মসজিদটির ইতিহাসে এক অনন্য অধ্যায় রয়েছে। নির্মাণ কাজ শুরু হয় ওসমানী সুলতান ফাতিহের নামে, যিনি নিজেই ইস্তাম্বুল বিজয় করে একটি নতুন যুগের সূচনা করেন। ঐতিহাসিক নথিপত্রে উল্লেখ করা হয়েছে যে এই মসজিদটি নির্মাণের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। নির্মাণ শিল্পীরা প্রাচীন ঐতিহ্য ও আধুনিক নির্মাণ কলার সমন্বয়ে এই স্থানকে এমনভাবে তৈরি করেন যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ফাতিহ মসজিদটি নির্মাণের সময় থেকে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রে পরিণত হয়েছে এবং এই মসজিদে বারবার ধর্মীয় মিলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থাপত্যের দিক থেকে ফাতিহ মসজিদটি একটি অনন্য উদাহরণ। এর অভ্যন্তরে প্রচুর নকশা ও কারুকাজ রয়েছে, যা উসমানী স্থাপত্যকলার সূক্ষ্মতা প্রকাশ করে। মসজিদটির ছাদ ও গম্বুজের নকশায় ঐতিহাসিক প্রাচীনতার ছোঁয়া দেখা যায়। মসজিদের প্রাঙ্গণে বিশাল আকাশছোঁয়া গম্বুজ এবং সূক্ষ্ম নকশায় শোভিত মিনারগুলি তার স্থাপত্য সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করে। অভ্যন্তরীণ স্থানে প্রাকৃতিক আলো ও ছায়া এমন সমন্বয় ঘটানো হয়েছে যা দর্শনার্থীদের মনে এক অদ্ভুত শান্তি এবং প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে। এই মসজিদটি একটি বৃহৎ মিলনস্থল হিসেবে নির্মাণ করা হয়েছে, যেখানে শত শত মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয়, বরং এটি ইস্তাম্বুলের সংস্কৃতি এবং ঐতিহাসিক মেলবন্ধনের এক উজ্জ্বল নিদর্শন। এখানে সময়ের প্রভাবে নানা সংস্কৃতির মিশেলে এক অনন্য শৈল্পিকতা ও ঐতিহ্যের সমাহার দেখা যায়। এটাই ইস্তাম্বুলের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরে, যা আজকের দিনে মানুষের মনে এক গভীর আস্থার অনুভূতি ও গর্বের সঞ্চার করে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। একদিকে গৃহযুদ্ধ, আঞ্চলিক ভূ রাজনীতি এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে এক ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে ইয়েমেনে। দেশটি কৌশলগত বাব এল মানদেব প্রণালীর তীরের দাঁড়িয়ে ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও দীর্ঘ সংঘাতের বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে। যুদ্ধের দামামা বাজলেও ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে ইয়েমেন। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 15তম পর্বে ইয়েমেন নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। 630 খ্রিস্টাব্দের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর দাওয়াতের মাধ্যমে ইয়েমেনে ইসলামের সূচনা হয়। ইয়েমেনি উপজাতিরা স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এর পরপরই সানা ও জানাতে মসজিদ নির্মিত হয়। পারস্যের তৎকালীন ইয়েমেনি গভর্নর বাথানো ইসলাম ধর্ম গ্রহণ করলে দেশটি দ্রুত মুসলিম খিলাফতের অংশ হয়ে ওঠে। ইয়েমেনের প্রধান ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে রাজধানী সানার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্যতম, যেখানে প্রাচীন বহুতল ভবন এবং ইসলামের শুরুর দিকের সানার গ্র্যান্ড মসজিদ, আধুনিক আল সালেহ মসজিদ, প্রাচীন আল জানাদ মসজিদ এবং হাজরামাউত নবী উহুদ আলাইহিসসালামের মাজার বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও মাটির তৈরি বহুতল ভবনের শহর হাজরামাউত ও শিবাম প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রাচীন শিক্ষার কেন্দ্র তরাইম হিসেবে পরিচিত, যেখানে প্রায় 365টি মসজিদ রয়েছে। ইয়েমেনের এই স্থানগুলো ইসলামিক ইতিহাস এবং আরব স্থাপত্য শৈলীর এক সমৃদ্ধ সংমিশ্রণ বহন করে। ইয়েমেনের মোট আয়তন প্রায় 5,27,968 বর্গ কিলোমিটার। ইয়েমেনের প্রজাতন্ত্র দক্ষিণ পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি কৌশলগত রাষ্ট্র। ইয়েমেনের উত্তরে সৌদি আরব, পূর্বে ওমান, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। এটি লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী বাব এল মানদেব প্রণালীর প্রবেশপথে অবস্থিত, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য পথ।
প্রায় 4.5 কোটি জনসংখ্যার দেশটিতে মুসলিম জনসংখ্যা প্রায় 4 কোটির বেশি। বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে ইয়েমেনের অবস্থান 15তম। ইয়েমেন ইসলামিক প্রজাতন্ত্র, যেখানে সংবিধান অনুযায়ী ইসলাম রাষ্ট্রধর্ম এবং শরিয়া আইন সমস্ত আইন প্রণয়নের প্রধান উৎস। ইয়েমেনের অর্থনীতির প্রধান উৎস হল পেট্রোলিয়াম বা তেল উৎপাদন এবং কৃষি খাত। তবে যুদ্ধ ও অস্থিতিশীলতার কারণে বর্তমানে দেশটির অর্থনীতি মারাত্মক ভঙ্গুর। ইয়েমেনে বর্তমানে চলমান গৃহযুদ্ধ, আঞ্চলিক ভূ রাজনীতি এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে এক ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর লড়াইয়ের পাশাপাশি দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তায় দেশটিতে নতুন করে বিভাজনের ঝুঁকি তৈরি হয়েছে। 2022 সালের পর থেকে এখনো পর্যন্ত দেশটির প্রায় 2.34 কোটি মানুষের অর্থাৎ 80% বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়েমেনের সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। ঐতিহ্যবাহী পুরুষ পোশাকের মধ্যে রয়েছে জাম্বিয়া, লম্বা গাউন এবং কোমরে জোড়ানো বস্ত্র। নারীরা সাধারণত কালো আবায়া, নকাব বা শারশাফ পরেন। প্রধান খাবারের মধ্যে মশলাদার মান্দি এবং ঐতিহ্যবাহী সালতাহ স্টু খুবই জনপ্রিয়। ইয়েমেন আরব উপদ্বীপের একটি অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশ। সুউচ্চ সারাওয়াত পর্বতমালা, সবুজ টেরেস বা ধাপ চাষের জমি, সুদূর প্রসারী মরুভূমি এবং সোকোত্রা দ্বীপের অদ্ভুত ভিনগ্রহী উদ্ভিদ মিলে অসাধারণ এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। প্রাচীন পাথরের ঘর, ঐতিহ্যবাহী সানার পুরনো শহর এবং উপকূলীয় নির্মল সৌন্দর্য একে অনন্য করে তুলেছে দেশটিকে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।